চলন থেকে আমরা আজকে আলোচনা করব সাইনোভিয়াল অস্থিসন্ধি এবং পেশির যে যান্ত্রিক গুণাবলীগুলো আছে সেগুলো নিয়ে। আর সমন্বয় থেকে আমরা আজকে আলোচনা করব নিউরনের প্রকারভেদ, সিনাপস এবং সংশ্লিষ্ট যা আছে সে বিষয়গুলো নিয়ে। তাহলে প্রথমে আসো আমরা সাইনোভিয়াল অস্থিসন্ধি কি এটা একটু দেখি। সাইনোভিয়াল অস্থিসন্ধি এর আগে আমরা একটু বলি যে অস্থিসন্ধিটা কি। অস্থিসন্ধি হচ্ছে আসলে অস্থির সংযোগস্থল, তোমরা বুঝতেই পারছো। অস্থিসন্ধি থাকায় উন্নত যে প্রাণীরা আছে বা উন্নত মেরুদণ্ডী প্রাণীদের চলাচলটা অনেক বেশি সুবিধাজনক হয়েছে। অস্থিসন্ধি তিন প্রকারের থাকতে পারে, যেমন ধরো তন্তুযুক্ত অস্থিসন্ধি, কোমলাস্থি যুক্ত অস্থিসন্ধি এবং সাইনোভিয়াল অস্থিসন্ধি। মানে মাথা ছাড়া আমাদের দেহের প্রায় সকল স্থানে এই সাইনোভিয়াল অস্থিসন্ধি দেখা যায়। এই ধরনের অস্থিসন্ধি মানে প্রান্ত, এই যে দেখো এখানে দুইটা অস্থি আছে, এই অস্থিদ্বয় কিন্তু পরস্পরের সাথে সংযুক্ত হয়নি। এদের প্রান্তভাগ দুইটারই দেখো প্রান্তভাগ একটা জায়গায় এসে মিলিত হয়েছে কিন্তু সংযুক্ত হয়নি, এটাই বোঝাতে চাচ্ছি। এখানে একটা ক্যাভিটির মধ্যে এই দুইটি মানে মানে আমরা যেগুলোকে ধীর অস্থি বলি, এই ধরনের দুইটা অস্থি এসে সংযুক্ত হয়েছে। একটা গহ্বর আছে, যে গহ্বরটাকে বলা হচ্ছে সাইনোভিয়াল ক্যাভিটি, এই যে সাইনোভিয়াল ক্যাভিটি। এবং এখানে যে সাদা অংশটা তোমরা দেখছো এটা হচ্ছে তরুণাস্থিময়। তারপর হচ্ছে এখানে এই সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যে কিছুটা এই যে সাইনোভিয়াল ক্যাভিটিটা আছে, সেই ক্যাভিটির মধ্যে কতগুলো ফ্লুইড থাকে, যে ফ্লুইড গুলোকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। আসলে এই ফ্লুইডটা থাকার কারণে কিন্তু এই শক্ত অস্থি দুইটা কিন্তু কি আরেকটার সাথে সংঘর্ষ করতে পারছে না। এবং এছাড়া আরেকটা ব্যাপার আছে, এই দুইটা অস্থির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর্টিকুলার কার্টিলেজ আছে, অর্থাৎ তরুণাস্থি আছে। এবং এখানে দেখো এখানে কিন্তু সাইনোভিয়াল মেমব্রেন আছে, আবার জয়েন্ট, এই মেমব্রেনের পাশে আবার এই যে জয়েন্টটার সন্ধিটার সেটার একটা আবরণী আছে। তারপর দেখতে পাচ্ছি এখানে লিগামেন্ট আছে। এবং এই অস্থিসন্ধিটা হচ্ছে একটা আদর্শ অস্থিসন্ধি। যেমন ধরো আমাদের এই যে মাথাটা যেখানে মেরুদণ্ড, এই যে আমাদের যে অ্যাটলাসের সাথে সংযুক্ত হয়েছে, যে আমাদের মেরুদণ্ডের প্রথম কোষরকের সাথে যেটা সংযুক্ত হয়েছে, যেটাকে আমরা বলি বল এন্ড সকেট, এইরকম, বা আমাদের হাঁটুর যে অস্থিসন্ধিটা রয়েছে, এই অস্থিসন্ধিগুলো হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। এরপর আসো আমরা পেশির যে যান্ত্রিক গুণাবলীগুলো আছে সেই যান্ত্রিক গুণাবলীগুলো সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমটা হচ্ছে সংকোচনশীলতা। তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ, এই যে এখানে তোমরা ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ সংকোচনশীলতা। সংকোচনশীলতা হচ্ছে কি, উদ্দীপনা যখন প্রয়োগ করা হয়, এই যে এটা একটা স্বাভাবিক একটা পেশি, যখন উদ্দীপনা প্রয়োগ করা হয়, সেই উদ্দীপনাটা যান্ত্রিক হতে পারে বা বৈদ্যুতিক হতে পারে, রাসায়নিক হতে পারে, তাপীয় উদ্দীপনা হতে পারে। যখন উদ্দীপনা প্রয়োগ করা হয় তখন কিন্তু দেখা যায়, এটা আমরা আগেও পড়ে আসছি, গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি, পেশি কিন্তু কি হচ্ছে, সংকুচিত হচ্ছে। এই পেশির সংকোচনটাও পেশির একটা যান্ত্রিক একটা গুণাবলী। তারপর আসো উত্তেজনা, এক্সাইটেবিলিটি। এটা কিন্তু প্রায় সব পেশিরই আছে। অর্থাৎ উত্তেজনা যখন প্রয়োগ করা, মানে কোন একটা উদ্দীপনা যখন প্রয়োগ করা হচ্ছে তখন কিন্তু পেশির মধ্যে কি হচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে। অর্থাৎ এবং যদি উপযুক্ত আমরা একটা উদ্দীপনা দিতে পারি, মানে পেশিতে যদি উপযুক্ত উদ্দীপনা দেওয়া হয় তাহলে এই পেশিগুলো উত্তেজিত হয়। যেমন ধরো সামান্য গরম, যেমন 25°C তাপমাত্রায় কিন্তু কি হচ্ছে, পেশি উত্তেজিত হবার মানে যে এই তাপমাত্রাটা কিন্তু পেশিটাকে উত্তেজিত হবার জন্য যে ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। আবার ধরো মানে টেম্পারেচার যখন কমে যায়, যেমন ধরো 5°C, এই ধরনের তাপমাত্রা কিন্তু পেশির উত্তেজনাটা কমিয়ে দেয়। এই আবার আবার এমনও হতে পারে যে যখন 42° তাপমাত্রার উপরে যে হিট দেওয়া হয় তখন পেশিগুলো শক্ত হয়ে যায়, যেটাকে আমরা হিট রাইগর বলে। এর কারণ হচ্ছে তখন পেশির মধ্যে যে প্রোটিন গুলো আছে সবগুলো জমে যেতে পারে। তারপর আসুন
প্রসারণশীলতা। প্রসারণশীলতাটা কি? প্রসারণ প্রত্যেক পেশিরই কিন্তু কি আছে, যেহেতু সংকোচন আছে সেটা অবশ্যই প্রসারিত হবে। এই তবে প্রসারণটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রসারিত হবে। এই এবং এই যে প্রসারণের ক্ষমতাটা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্রসারণের ক্ষমতাটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এবং পেশি কিন্তু সংকুচিত হওয়ার পরপরই প্রসারিত হয়। এই প্রসারণ হওয়ার এই গুণটাকে আমরা বলছি প্রসারণশীলতা। এরপরে ইলাস্টিসিটি, এই যে দেখতে পাচ্ছ ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি হচ্ছে আসলে মানে স্থিতিস্থাপকতা। তোমরা জানো, যদি যেমন ধরো একটা ইলাস্টিক ব্যান্ড যদি আমরা ধরি আবার জায়গায় আবার ছেড়ে দিই, তখন কিন্তু কি হচ্ছে, আবার আগের জায়গায় ফিরে আসছে। ঠিক এই কথাটাই আসলে যখন একটা সংকুচিত হচ্ছে তার মধ্যে প্রসারিত হচ্ছে, পেশির মধ্যে যখন স্থিতিস্থাপকতা গুণ আছে বলে সেটা কিন্তু একদম প্রসারণশীল অবস্থায় থাকছে না, সেটা আবার কি সংকুচিত হয়ে যাচ্ছে। এরপর আসো আরো কিছু গুণাবলী আছে, যেমন নিসারতা। নিসারতাকে যেটা আমরা বলছি রিফ্র্যাক্টিভিটি। রিফ্র্যাক্টিভিটি এটা কি? এটা হচ্ছে একটা পেশি যখন একবার মানে একবার উত্তেজনা দেওয়া হয়, অর্থাৎ একবার যখন উত্তেজিত হয় তার পর দ্বিতীয়বার যদি উত্তেজনা দেওয়া মানে খুব দ্রুত যদি আবার আরেকটা উত্তেজনা বা স্টিমুলেশন দেওয়া হয়, তখন দেখা যাচ্ছে সে কিন্তু আর কি হচ্ছে না, উত্তেজিত হচ্ছে না, পেশিটাও উত্তেজিত হচ্ছে না। এই সময়টাকে বলা হচ্ছে নিসারতা। নিসারতার সময়কালটা খুবই নগণ্য হয়। এর পরে আসো টুনাসিটি। টুনাসিটি টুনাসিটি হচ্ছে যখন আহ একটা মানে একটি দেহে পেশিগুলো সবসময় কিন্তু একটা টেনশনে থাকে, একটা স্নায়ুর সাথে টেনশন মানে একটা টেনশনে থাকে। এটা যতটাই প্রসারিত হোক না কেন তার মধ্যে একটা কি আছে, প্রসারণের মানে অনেকগুলো প্রসারণটা কিন্তু কি বলা যায়, আহ যতই প্রসারিত হোক তার মধ্যে একটু সংকুচন ভাবটা থাকে। এর কারণটা হচ্ছে আসলে তার একটা স্নায়ু থাকে, স্নায়ুর সাথে যতদিন পর্যন্ত আমাদের পেশির সংযুক্ত থাকে, মানে ঢিলে হয়ে না যায়। যখন বয়স বাড়ে তখন সবার মাসেল গুলো, এই যে স্কিনের উপর একটা কি পড়ে, একটা রিঙ্কল পড়ে অনেকটা, এই রিঙ্কল পড়াটাও কিন্তু টোনাসিটি কমে যাওয়ার কারণে। কারণ আস্তে আস্তে স্নায়ুটা কিন্তু কি হচ্ছে, যখন লুজ হয়ে যাচ্ছে তখন টোনাসিটিটা কমে যায়। অর্থাৎ পেশির ধর্মটা আমরা জানি কি এটা সংকুচন এবং প্রসারণ হবে, তবে দেহের সকল পেশি কোনো সময় বা কোনো আহ একটি নির্দিষ্ট সময়ের জন্য একই সাথে প্রসারিত হয় না, আবার একই সাথে কি হচ্ছে না, সংকুচিত হচ্ছে না। কোথায় সংকুচন, কোথায় প্রসারণ দেখা যাচ্ছে। পেশি যখন প্রসারিত হয় তা কিন্তু বাহ্যিকভাবে সংকুচনের কোনো আলামত মানে আমরা না দেখলেও, প্রদর্শিত না হলেও পেশির সংকুচন ক্ষমতাটা থেকে যায়। এই যে সংকুচন ক্ষমতাটা থেকে যাচ্ছে, এই যে অবস্থাটা, আহ সেটাই হচ্ছে মানে আংশিক সংকুচি যে ক্ষমতাটা, সেটাই হচ্ছে টোনাসিটি। পরিবাহিতা। পরিবাহিতা পরিবাহিতা আছে বলেই কিন্তু যখন স্নায়ু থেকে উদ্দীপনাটা আসছে তখন কিন্তু কি হচ্ছে, একই মানে ওই উত্তেজনা উত্তেজনা যদি শক্তিশালী হয় তখন দেখা যাচ্ছে যে একদম কোনো সময় নষ্ট না করে পুরো পুরো পেশিতে, পুরো প্রান্তে এটা কি হয়ে যাচ্ছে, পেশি মানে অন্য চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই উত্তেজনা কিন্তু অন্যান্য পেশির চেয়ে কঙ্কাল পেশির বা কঙ্কাল পেশির মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। তবে আরেকটা ব্যাপার আছে, যেমন ধরো শীতল রক্ত বিশিষ্ট প্রাণীর পেশিতে দেখা যাচ্ছে উত্তেজনা পরিবহনের গতিটা হচ্ছে প্রতি সেকেন্ডে 3 থেকে 4 মিটার, আবার মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 6 থেকে 15 মিটার প্রতি সেকেন্ডে। এখন আসো টুইচ, যেটা আমরা বলছি সরল বা স্বাভাবিক সংকোচন। এই টুইচটা কি? এই টুইচটা হচ্ছে যখন একটা সংক্ষিপ্ত সময়ের জন্য, সংক্ষিপ্ত এবং একটা একক উত্তেজনা যখন যেমন ধরো একটা বৈদ্যুতিক শক দেওয়া হলো পেশিতে, দেখা যাচ্ছে পেশি একবার তখন পেশিটা কিন্তু সাথে সাথে কি হচ্ছে না, উত্তেজিত হচ্ছে না। বা এরকম আমি একটু বলি, পেশিকে যখন একক উত্তেজনা মানে ধর একটা বৈদ্যুতিক শক দেওয়া হলো সংক্ষিপ্ত সময়ের জন্য, তখন পেশিটা একবার যে সংকোচনটা হচ্ছে সেটা হচ্ছে সরল বা স্বাভাবিক সংকোচন, যেটা আমরা টুইস্ট বলছি। তবে পেশিটা এই দেখতে পাচ্ছ, এই পেশিটার এই যে সংকোচনটা,
সংকোচন এই যে পিরিয়ডটাকে আমরা তিন ভাগে এই যে পিরিয়ডটাকে আমরা তিন ভাগে দেখতে পারি। এই যে এখানে দেখো এই ল্যাটেন্ট পিরিয়ড, এই সময়টা অর্থাৎ দেখো এই সময়ে কিন্তু কোনো ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে না, এই সময়টার মধ্যে কোনো ধরনের উত্তেজনা নেই। কিন্তু এর পরে সংকোচন সময়ে পেশিতন্তু, এই যে দেখো এই যে কন্ট্রাকশন পিরিয়ড, এখানে কিন্তু পেশিতন্তুগুলো একদম সংকুচিত হচ্ছে। এর পরে হচ্ছে প্রসারণ সময়, রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে। তাহলে আবার এই রিল্যাক্সেশনের মাধ্যমেই কিন্তু কি আবার আগের জায়গায় ফিরে আসছে। তাহলে টুইচ, যেটা আমরা সরল স্বাভাবিক সংকোচন বলছি, এটা আসলে একটা সংক্ষিপ্ত সময়ের জন্য একক উত্তেজনার মাধ্যমে সৃষ্টি হচ্ছে, একবার সংকোচন হচ্ছে এবং এটাতে তিনটা দশা দেখা যাচ্ছে। এরপর টিটেনাস, এই যে টিটেনাস যেটা বলছি, টিটেনাসটা হচ্ছে কি, টিটেনাসটা এক ধরনের বলতে পারো সমন্বিত পেশি সংকুচন দশা। অর্থাৎ টুইচে যেমন আমরা একটা সংকুচন দেখেছি, এখানে দেখা যাচ্ছে আসলে একটা সংকুচন না, এখানে সংকুচিত হয়ে আবার যে প্রসারিত হবে সেই সুযোগ থাকে না, শুধুমাত্র কি হতে থাকে, সংকুচিত হতে থাকে পেশির। এইরূপ অবস্থাটাকে বলা হচ্ছে টিটেনাস। এই টিটেনাসটা দেখো, টিটেনাসটা আবার দুই ধরনের হতে পারে। যেমন ধরো এটা হচ্ছে এই এটা হচ্ছে ইনকমপ্লিট, অসম্পূর্ণ, আর এটা হচ্ছে একেবারে সম্পূর্ণ টিটেনাস। এই যে দেখতে পাচ্ছ এখানে টুইস্টটা দেখো, টুইস্টটা হচ্ছে একবার সংকুচিত হয়েছে। কিন্তু আবার দেখো টিটেনাসের মধ্যে দেখো, যেহেতু এটা হচ্ছে আহ অসম্পূর্ণ, এটার মধ্যে দেখো আর এখানেও দেখো সারাক্ষণ কিন্তু কি হচ্ছে, এই যে অংশটা মানে সংকুচিত হতে আছে, এটা প্রসারণের কোনো সুযোগ থাকে না, এটা কিন্তু স্বাভাবিক না। এটা সাধারণত টিটেনাস রোগ হলে পেশির যে যুগপথ মানে সংকোচনের সাথে খুব, যেহেতু প্রসারণের সুযোগ পাচ্ছে না, বারবার বারবার বার সংকুচিত হচ্ছে, তখন খিঁচুনি চলে আসে। এছাড়া এই টিটেনাসের হওয়ার পেছনে কিন্তু দুইটা কারণ আছে, একটা হচ্ছে টিটানাস বেসিলাস নামক একটা ব্যাকটেরিয়ার সংক্রমণ, আরেকটা হচ্ছে প্যারাথাইরয়েডের যদি প্যারাথাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন যদি হরমোনের অভাব হয়, তখন এই ধরনের টিটানাস অবস্থাটা দেখা যায়। এরপর আসছে ট্রেপ। একটা নির্দিষ্ট সময় অন্তর একই শক্তির, মানে এটা একই শক্তি যদি উত্তেজনা, একই শক্তির উত্তেজনা দ্বারা পেশিতন্তুগুলি যদি উত্তেজিত হতে থাকে, তাহলে পর্যায়ক্রমিক পেশি সংকোচন। এই যে দেখো, যখন একটা নির্দিষ্ট সময়, একটু নির্দিষ্ট সময়, একটা সময়টা নির্দিষ্ট, এবং আমরা যে স্টিমুলা মানে উদ্দীপনাটা দিব, সেই উদ্দীপনাটা কিন্তু কি নির্দিষ্ট, তখন দেখা যাচ্ছে কি এই যে পেশির যে সংকোচনটা, সেই সংকোচনটা পর্যায়ক্রমিক, এরকম সিঁড়ির ধাপের মতো করে এই পেশিটা সংকুচিত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ট্রেপ ট্রেপ বা অ্যাস্ট্রার্কেস প্রপঞ্চ। এই ধরনের গুণাবলী আমরা দেখেছি হৃৎপেশির ক্ষেত্রেও রয়েছে। আচ্ছা, এরপরে আসো পেশির অবসন্নতা। পেশির অবসন্নতা মানে ফ্যাটিক, এটা কি, যখন দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে পেশিতন্তুগুলো উত্তেজিত অবস্থায় আছে, তখন দেখা যাচ্ছে কি এদের মানে উত্তেজনা হচ্ছে, সংকুচিত হচ্ছে, তখন দেখা যাচ্ছে ওদের মধ্যে যে সংকুচন ক্ষমতাটা ধীরে ধীরে কি হচ্ছে, কমতে থাকে। পেশি সংকুচন ক্ষমতা একেবারে কমে গিয়ে যখন প্রসারিত হয়ে পড়ে, এই যে সংকুচন হচ্ছে, যখন এটা প্রসারিত হয়ে যাচ্ছে, তখন পেশিটার যে অবস্থা সেটাকে বলা হচ্ছে ফেটিক। এই যে দেখো ফেটিক, যেমন এখানে আমি স্টিমুলের একটু দেখিয়েছি, স্টিমুলে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আইসোমেট্রিক টেনশন, আইসোমেট্রিক। এরপরে দেখো এখানে এই যে আইসোমেট্রিক দাও স্টিমুলি দেওয়া, হঠাৎ করে অনেকক্ষণ সংকোচন হওয়ার পর দেখা যাচ্ছে অনবরত কিন্তু কি হচ্ছে, সংকোচন ক্ষমতা যখন কমে যায়, তখন এটা হয়। এটার দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে পেশি সংকোচনে যে শক্তির প্রয়োজন সেটা যদি কমে যায়, আরেকটা হচ্ছে পেশি কোষে যখন ল্যাকটিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়, তখন পেশির অবসন্নতা দেখা যায়। তবে যখন আবার পুনরায় শক্তিটা সঞ্চিত হয়, তখন আবার পেশির অবসন্নতাটা দূর হয়ে যায়। এখন আসে পেশির ধীরতা। পেশির দৃঢ়তা, পেশির দৃঢ়তা রাইগার মর্টিস, এটার সাথে আসলে আমরা এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত রাইগার মর্টিসের সাথে। রাইগার মর্টিস এই যখন যারা একটু ডিটেকটিভ বই টই পড়ো, তোমরা দেখবে গোয়েন্দারা রাইগার মর্টিস কখন হয়েছে এটা দেখে খুনের আলামত খুঁজে
তো এখন আসলে পেশি দৃঢ়তাটা বা রাইগর মর্টিস এটা আসলে কি? এটা হচ্ছে মৃত্যুর পর পেশিটা দৃঢ় হয়ে যায়, শক্ত হয়ে যায়। কেন শক্ত হয়ে যায়? আসলে একজন মানুষ যখন মারা যায় বা একটা প্রাণী যখন মারা যায়, মারা যাওয়ার 2 ঘন্টা পর এটার যে গ্লাইকোজেন আছে সেগুলো শেষ হয়ে যায়। গ্লাইকোজেন যখন শেষ হয়ে গেলে এটিপি আর উৎপন্ন হয় না। এটিপি কিন্তু কি করছে আমরা দেখেছি এখানে, যে এটিপি যদি না হয় তাহলে মায়োসিন যে অ্যাক্টিনের সাথে ক্রস ব্রিজ ক্রস ব্রিজ মেকানিজমটা সংগঠিত হচ্ছে, সেই মেকানিজমটা থেকে হচ্ছে কি মাথাটা সংযুক্ত হচ্ছে, আবার কি ফিরে আসছে অন্য একটি সাইডে সংযুক্ত হচ্ছে বা রেস্টিং পর্যায়ে চলে যাচ্ছে মায়োসিনের মস্তকটা। কিন্তু যখন এটিপি থাকবে না, এটিপি শেষ হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিনের যে ক্রস ব্রিজ ক্রস ব্রিজের যে ক্রিয়াস্থানটা, সেই স্থানটা চিরস্থায়িত্ব পাচ্ছে, অর্থাৎ ক্রস ব্রিজটা আর মুক্ত হচ্ছে না, সেজন্য কি হচ্ছে পেশিগুলো শক্ত হয়ে যাচ্ছে। তবে আবার দেখা যায় কি 12 থেকে 36 ঘন্টার পরে রাইগর মর্টিসটা আর থাকে না, মৃতদেহটা তখন নরম হয়ে যায়। এর কারণটা হচ্ছে কি নমনীয় হয়ে যায়। এর কারণটা হচ্ছে ওই সময় কিন্তু দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের অণুজীব এবং এনজাইমের ক্রিয়া শুরু হয়ে যায়, যার কারণে মানে রাইগর মর্টিসটা শেষ হয়ে যায়। রাইগর মর্টিস যখন শুরু হয় তখন দেখা যাচ্ছে এটিপি এবং ক্রিয়েটিনের মান যখন তোমার 85% থেকে 85% এটিপি এবং ক্রিয়েটিন যখন 30% কমে যাচ্ছে, তখন কিন্তু রাইগর মর্টিস উপসর্গ সমূহ দেখা যায়। কেন? তোমাদেরকে আমি শক্তির যে উৎস, পেশির যান্ত্রিক শক্তির যে উৎস, সেখানে আমরা এটিপি এবং ক্রিয়েটিনের কথা বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আসলে এই দুইটা হচ্ছে কি, ক্রিয়েটিন যেমন এটিপি সাপ্লাই করছে, আবার ক্রিয়েটিন কমে গেলে এটিপি কিন্তু এটিপি ক্রিয়েটিন ফসফেট তৈরি করতে সাহায্য করছে, এবং এই দুইটা জিনিস কিন্তু কি করছে আমাদের কিন্তু একেবারে মানে নিরবচ্ছিন্ন ভাবে এটিপি সরবরাহ করছে, যার ফলে পেশিটা সংকুচিত প্রসারিত হতে পারছে। তাহলে আসো এবার আমরা সমন্বয় এই অধ্যায় হতে বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। সমন্বয়, এই সমন্বয়টা বলার আগে জীবের একটা বিশেষ বৈশিষ্ট্য বা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে জীব উদ্দীপনায় সাড়া প্রদান করতে পারে। উদ্দীপনায় সাড়া প্রদান করার মাধ্যমে কিন্তু তার বাইরের পরিবেশ এবং ভেতরের পরিবেশের সাথে একটি সুন্দর সমন্বয় গঠন করতে পেরেছে। এই যে সমন্বয়টা, উত্তেজনায় যে সাড়া প্রদান করে সমন্বয়টা গঠন করেছে, এই সমন্বয় গঠন করার মাধ্যমে সে যেরকম পরিবেশের মধ্যে বিভিন্ন পরিবেশে টিকে থাকতে পারছে, ঠিক তেমনি তার দেহের ভেতরে বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন অঙ্গতন্ত্রের মাধ্যমে একটা সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে পেরেছে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেহের সকল কর্মকাণ্ড সম্পন্ন করতে পেরেছে। এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ যে প্রক্রিয়ায় বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সমন্বয়। আমাদের দেহে এই সমন্বয়ের জন্য প্রধান দুইটি তন্ত্র হচ্ছে স্নায়ুতন্ত্র, যেটাকে আমরা নিউরাল বলছি, এবং আরেকটি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা অ্যাড্রোক্রিন তন্ত্র, যেটাকে হরমোনাল বলছি। তাহলে আমরা প্রথমে স্নায়বিক সমন্বয়ের একেবারে গঠন এবং কার্যিক যে এককটা নিউরন নিয়ে আলোচনা করছি। আমাদের স্নায়ুতন্ত্রে একটু বলে রাখি, প্রায় 100 বিলিয়ন নিউরন ধারণ করে। এগুলো নিউরোব্লাস্ট নামক কোষ থেকে তৈরি, এবং মনে রাখবে পেশি কিন্তু মেসোড্রাম থেকে সৃষ্টি হয়েছিল, আর স্নায়ু নিউরন কিন্তু একটোড্রাম থেকে সৃষ্টি হয়। এই যে আমি এখানে একটু একটা নিউরনের একটা আদর্শ একটা নিউরনের ছবি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো ডেনড্রাইট, যেটি শাখা প্রশাখা যুক্ত অংশ, এবং এটা হচ্ছে কোষ দেহ সেল বডি যেটা, এবং এটা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনের মধ্যে প্রান্তীয় ভাগে বিভিন্ন টার্মিনাল অ্যাক্সন, টার্মিনাল বা প্রান্তীয় অ্যাক্সন, তারপরে যে নোড অফ গ্র্যান্ডওয়্যার, তারপর সোয়ান সেল, মাইলিন শীথ, এগুলো আছে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিউরনের যদি আমি প্রধান দুই কাজ বলি, যে যে দুটি কাজের মাধ্যমে একটা বিশেষত্ব অর্জন করেছে স্নায়ুতন্ত্র। নিউরনের এই কাজ দুটি হচ্ছে, এক
এক্সাইটেবিলিটি, মানে ওটার মধ্যে উত্তেজনা উত্তেজনা আছে, উত্তেজন সাধ্যতা আছে। একটা হচ্ছে কন্ডাক্টিভিটি। এই দুইটি কাজ অর্থাৎ সিগন্যালটা আর মানে সিগন্যালটা ধরতে পারা বা সিগন্যালটাকে পরিচালনা করা, সেটাই হচ্ছে মানে আমরা এখানে যেটা কন্ডাক্টিভিটি বলছি। তারপর আসো এই এক্সাইটেবিলিটি, মানে বুঝতে পারছো এটা হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া। এই দুইটা কাজ করতে পারছে বলে কিন্তু কি নিউরন আমাদের দেহে যতগুলো তন্ত্র আছে বা বাইরের পরিবেশের সাথে আমাদের যে সাড়া প্রদান, এটা খুব সুন্দরভাবে করতে পারছে। নিউরনের গাঠনিক প্রধান দুইটা অংশ হচ্ছে সোমা বা কোষদেহ, এবং অন্যটি হচ্ছে প্রলম্বিত অংশ, যেটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ড্যান্ড্রন এবং অন্যটি হচ্ছে অ্যাক্সন। এখন আমরা কোষদেহ নিয়ে একটু আলোচনা করি। কোষদেহটা বিভিন্ন আকৃতি হতে পারে, এটা তিন কোণাকার হতে পারে, এটা নক্ষত্রের মতো হতে পারে। এই এই যে এই এই এটা দেখো, এটা অনেকটা নক্ষত্রের মতো। এই কোষদের মধ্যে একটা বড় একটা নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে। কিন্তু আহ এখানে কিন্তু কোনো ধরনের সেন্ট্রোজোম থাকে না। সেন্ট্রোজোম না থাকার কারণে কিন্তু নিউরন কিন্তু নিউক্লিয়াসটা বিভাজিত হতে পারছে না। এবং আমাদের জন্মের পূর্বে অর্থাৎ আর কোনো যে আমাদের ভ্রূণাবস্থায় যে নিউরনগুলো সৃষ্টি হয়, এরপরে কিন্তু আর আমৃত্যু আর কোনো নিউরন সৃষ্টি হয় না। বরঞ্চ আমরা যখন বয়স বাড়ে তখন দেখা যাচ্ছে নিউরন আরো সংখ্যায় কমে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখি এখানে আর কি কি আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক এরকম কতগুলো অংশ আছে, যেগুলোকে বলা হচ্ছে নেজাল বডি বা নেসল দানা। এটা কি? এটা আসলে অনেকগুলো রাইবোজোম ধারণ করে। রাইবোজোম ধারণ করা মানে বুঝতেই পারছো এখানে হচ্ছে কি প্রোটিন সংশ্লেষণ করছে। এরপরে আসো এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকবে। যেহেতু আমাদের নিউরনের কাজ অনেক, আমরা নিউরন কিন্তু প্রচুর কাজ করছে, সেজন্য অনেক বেশি শক্তির প্রয়োজন। এই শক্তির জন্য এখানে কি আছে, এই শক্তির প্রয়োজন বেশি বলে এখানে কিন্তু কি অনেকগুলো কি মাইটোকন্ড্রিয়া থাকে। এরপরে আছে নিউরোফিলামেন্ট, নিউরোটিউবুল, এরকম এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা পুরো এটা কিন্তু অ্যাক্সন ছাড়া এটা ড্যানড্রাইটও থাকে এবং সেল বডিতে থাকে। এরকম ফিলামেন্ট গুলো একটা জালিকাকার গঠন তৈরি করেছে। এখানে আরেকটা লাইসোজোম আছে বা সেলের যে যে অংশগুলো আছে, এখানে মোটামুটি সবগুলো আছে। আমরা ডেনড্রাইট আরেকটু আলোচনা করব। ডেনড্রাইটের এখানে বেস, তারপরে এই যে স্পাইন বলা হচ্ছে, এটাকে ডেনড্রাইটিক স্পাইন বলা হচ্ছে, লাইসোজোম আছে। আর হচ্ছে অ্যাক্সন হিলক। এই যে অ্যাক্সন হিলক, এটা কি? অ্যাক্সন হিলক হচ্ছে এখানে কিন্তু এক কথায় হচ্ছে অ্যাকশন নির্গত হবে, এখান থেকে অ্যাকশনটা তৈরি হবে। অর্থাৎ তবে আমি এক সুন্দর করে যদি বলি, এটা হচ্ছে কোষদেহের নিজল দানাবিহীন যে অংশ, যেখান থেকে অ্যাকশনটা উৎপন্ন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সেই সেইটাকে বলা হচ্ছে এই অ্যাকশন হিলক। আর এখানে দেখতে পাচ্ছ একটু হলুদ রং করে দিয়েছে, এটা হচ্ছে মাইলিন শীট। আমরা এগুলো নিয়ে একটু পরে আলোচনা করছি। এরপর আসো যে প্রলম্বিত অংশ আমরা দুটো পড়েছি, একটা ছিল ড্যানড্রাইট এবং অন্যটি ছিল অ্যাক্সন। তাহলে ড্যানড্রাইট এবং অ্যাক্সন, আমরা ড্যানড্রাইট তো চিনতে পারছি। ড্যানড্রাইট হচ্ছে যে শাখা প্রশাখাযুক্ত যে অংশটা কোষদেহ থেকে বের হয়েছে, সেগুলোকে ড্যানড্রাইট বলছি। আর অ্যাক্সনটা হচ্ছে যেটা অশাক যে অংশটা বের হয়েছে, এটা হচ্ছে ড্যানড্রাইট। এখানে দেখো আমরা অ্যাক্সন মূলত কি কি আছে আমরা একটু এখানে দেখতে পাচ্ছ। অ্যাক্সনের মধ্যে দেখো এখানে এই যে সেলটা আমি প্রথমে মাইলিন শীটটা, এই যে অংশটা, এই যে এই অংশটা, এটাকে মাইলিন শীট বলা হচ্ছে। এই অ্যাক্সনের উপরে যে অংশটা থাকে, অর্থাৎ অ্যাক্সন, আমি আর একটু বলি, অ্যাক্সন ভেতরে যে সাইটোপ্লাজম থাকে সেগুলোকে এক্সোপ্লাজম বলা হয়। এবং এটাকে যে প্লাজমা মেমব্রেন দ্বারা এটা আবৃত থাকে, সেটাকে এক্সোলেমা বলা হয়। আবার অ্যাক্সন নিউরোলেমা দ্বারা, এই যে এক্সোলেমা, এর অ্যাক্সনটা আবার নিউরোলেমা দ্বারা পরিবেষ্টিত থাকে। ঠিক আছে। এখন অনেক ক্ষেত্রে নিউরোলেমার নিউরোলেমার ভেতরে আরেকটা আরেকটা মানে স্নেহ বস্তু বা চর্বি জাতীয় পদার্থ দ্বারা তৈরি আরেকটা আবরণী থাকে, যেটাকে বলা হচ্ছে মায়েলিন শীট বলা হচ্ছে। মায়েলিন শীট বলা হয়ে থাকে এই সোয়ান সেল, যেটা সোয়ান সেল থেকে মায়েলিন শীটটা
তৈরি হয়ে থাকে। উপরে যেটা এটা সোয়ান সেল থেকে তৈরি হয়ে থাকে। অনেকগুলো অ্যাক্সনে মাইলিন শীট থাকে না, সে তাদেরকে নন মায়োলিনেটেড বলা হয়। আর যাদের আছে সে তাদেরকে মায়োলিনেট বলা হয়, মায়োলিনেট বলা হয়। অর্থাৎ যেটাতে থাকবে না সেটা হচ্ছে নন মায়োলিনেটেড, আর যেটার মধ্যে থাকবে সেটাকে হচ্ছে মায়োলিনেটেড। এখন আসো, এটা হচ্ছে শুধু আমরা অ্যাক্সনের যে অংশটা সেটা একটু দেখছি। অ্যাক্সনের মধ্যে দেখো এখানে কি আছে, অ্যাক্সন হিলকের কথা আমি বলেছিলাম। অ্যাক্সন থেকে যে শাখাগুলো বের হয় সেগুলোকে কোল্যাটারাল বলা হয়, পার্শ্বীয়ভাবে যে শাখাটা বের হয়। এবং এখানে এই যে প্রান্তগুলো এখানে দেখো একদম টার্মিনাল ব্রাঞ্চে এসে যে এটা টেলোডেনড্রিয়নও বলা হয়, টেলোডেনড্রিয়ন বলা হয়। আর এই যে এখানে কতগুলো মানে থলির মতো অংশ থাকে যেগুলোকে বলা হচ্ছে সিনাপটিক নব। অর্থাৎ এই যে টেলোডেনড্রিয়নের যে স্ফীত যে অংশগুলো আছে এগুলো হচ্ছে সিনাপটিক ভেসিকল, অনেক জায়গায় সিনাপটিক নব বলা হয়, যে সিনাপটিক নব, এটা হচ্ছে সিনাপটিক নব, ঠিক আছে। আর সিনাপটিক নবের ভেতরে যে অংশগুলো আছে, যে থলের মতো অংশ থাকে, সেগুলোকে বলা হচ্ছে সিনাপটিক ভেসিকল। এই সিনাপটিক ভেসিকলের মধ্যে আমরা জানি কি এসিটাইল কোলিন থাকে। এখন আসো নিউরনের প্রকারভেদ। নিউরন কিন্তু বিভিন্ন ভাবে, এটা যেমন ধরো প্রলম্বিত অংশের উপর, প্রবর্ধকের উপর নির্ভর করে নিউরনকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন ইউনিপোলার, ইউনিপোলার মানে বুঝতে পারছো যেখানে একটা মাত্র কি আছে, একটা মাত্র প্রলম্বিত অংশ আছে, সেটাকে বলা হচ্ছে ইউনিপোলার। হ্যাঁ, আর বায়োপোলার, ইউনিপোলারটা সাধারণত দেখা যাচ্ছে সেন্সরি যে সংবেদী যে স্নায়ুগুলো সেগুলোর মধ্যে এটা দেখা যায়। তারপর আসো বায়োপোলার। বায়োপোলার হচ্ছে এটার মধ্যে দেখো এই যে কোষদেহ কিন্তু একটি, কিন্তু দুই পাশে দুইটি কি বের হয়েছে, দুইটি প্রলম্বিত অংশ বের হয়েছে। এইটাকে বলা হচ্ছে বায়োপোলার। এই বায়োপোলার স্নায়ু কোষগুলো আমাদের রেটিনাতে থাকে, তারপর হচ্ছে নাসিকায় থাকে। এরপরে আসো মাল্টিপোলার। মাল্টিপোলার এখানে দেখতে পাচ্ছ, মাল্টিপোলার আসলে এই ছবিটাই আমরা অনেক দেখে থাকি। এখানে হচ্ছে কি কোষদেহ থেকে অনেক প্রলম্বিত অংশ থাকে, এদের একটি হচ্ছে অ্যাক্সন, অন্যটি হচ্ছে কি অন্যগুলো হচ্ছে কিন্তু ডেনড্রাইট। এখানে কিন্তু তোমরা ডেনড্রাইটটা দেখতে পাওনি, এখানে শুধুমাত্র অ্যাক্সনটাই বলা যায় দেখতে পেরেছো। এটাই হচ্ছে কি ডেনড্রাইট। এই মাল্টিপোলারটা, মাল্টিপোলার এইটা আমাদের মস্তিষ্কে পাওয়া যায়, স্পাইনাল কর্ডে এই স্নায়ুকোষগুলো পাওয়া যায়। আরেকটা যে সিডোপোলার, সিডো ইউনিপোলার। সিডো ইউনিপোলারটা হচ্ছে আসলে প্রথম প্রাথমিক অবস্থায় এখানে দুইটা প্রলম্বিত অংশ থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এগুলো একটিতে পরিণত হয়েছে। তখন মনে হয় যে না একটা কোষ দেহ আর কি দুইটা, মানে দুইটা এখানে বোঝা যায় না, এটাকে মনে হচ্ছে একটাই মিলিত হয়ে একটি একটি অংশে পরিণত হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে সিউডো ইউনিপোলার। এগুলো ক্রেনিয়াল নার্ভের গ্যাংলিয়নের মধ্যে পাওয়া যায়। নিউরনের যে শীট, আমরা যে মায়োলিনের কথা বললাম, অর্থাৎ নিউরনের অ্যাক্সনের যে চর্বি জাতীয় যে পর্দাটা থাকে, আর সেই পর্দাটা অর্থাৎ নিউরোলেমার নিচে যে পর্দাটা থাকে সেই পর্দাটাকে বলা হচ্ছে মায়োলিন। এটা যেই যেই নিউরনগুলোর অ্যাক্সনে মায়োলিন শীটটা দেখা যায় তাদেরকে আমরা বলছি কি মায়োলিনেটেড বা মায়োলিন যুক্ত নিউরন। এবং যাদের মধ্যে এই মায়োলিন শীটটা নাই, এই যে দেখতে পাচ্ছ, তাদেরকে আমরা বলছি নন মায়োলিনেটেড, নন মায়োলিনেটেড নিউরন। এরপর আসো কাজের ভিত্তিতে নিউরন আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন কি কাজ করছে, কোন ধরনের কাজ করছে। যেমন ধরো সেন্সরি, যেটা আমরা সংবেদী বলি, এটাতে দেখা যাচ্ছে রিসেপ্টর অঙ্গ থেকে উদ্দীপনাটা কোথায় নিয়ে যাচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে সেন্সরি। আর রিলে, রিলেটা কি করছে, রিলে বা এই যে এই অংশটা, রিলেতে দেখো এখানে অ্যাক্সন আছে, তারপর হচ্ছে অনেকটা ইন্টারনিউরন। এটা কিন্তু কি করছে, এটা সেন্সরির কাজও করছে আবার মোটর, দুইটারই কাজ করছে, সেজন্য এটাকে সংযোগী স্নায়ু বা রিলে বলা হয়ে থাকে। মোটরটা হচ্ছে আজ্ঞাবাহী, অর্থাৎ সে কিন্তু কি করছে, সে আজ্ঞাটা নিয়ে, ঠিক উল্টা সেন্সরির উল্টা, সে কেন্দ্রীয় স্নায়ু থেকে আজ্ঞাটা নিয়ে কোথায় চলে আসছে, সে ইফেক্টর যে অর্গানে আছে সেখানে উদ্দীপনাটা বহন করছে। এটাই হচ্ছে মোটর।
আমরা একদম নিউরনের এই একটু পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আমরা নিউরোট্রান্সমিটার বা বার্তা প্রেরক যে আমাদের আসলে নিউরন থেকে আরো কিছু মানে পদার্থ নিঃসরিত হয়। তোমরা জানো আমাদের যে নিউরন থেকে নিউরোট্রান্সমিটার বা বার্তা প্রেরক যে অংশ, বার্তা প্রেরক এই উপাদানগুলো নির্গত হয়। এগুলো সাধারণত রাসায়নিক পদার্থ যা সিনাপসের মধ্যে দিয়ে একটা নিউরন থেকে অন্য নিউরনে বা পেশিতে যাচ্ছে বা কোনো গ্রন্থিতে যাচ্ছে। যাচ্ছে এই কারণে যাচ্ছে যাতে কি স্নায়ু উদ্দীপনাটা প্রেরণ করতে পারে বা স্নায়ু উদ্দীপনাটা অবদমন করতে পারে। অবস্থানের উপর নির্ভর করে আসলে এই নিউরোট্রান্সমিটার পদার্থ থাকার কারণে কিন্তু সিগন্যাল গুলো কিন্তু কি হচ্ছে, পাস হতে পারছে, মানে প্রবাহিত হতে পারছে। এখন আসো অবস্থানের উপর নির্ভর করে এই নিউরোট্রান্সমিটারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেমন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যেগুলো আছে সেগুলো এক ধরনের, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে আরেক ধরনের নিউরোট্রান্সমিটার থাকতে পারে। যেমন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আছে তোমার ডোপামিন। ডোপামিন একটা পরিচিত নিউরোট্রান্সমিটার। তারপর আছে গ্লাইসিন। তারপরে আমাদের প্রান্তীয় যে স্নায়ুতন্ত্র আছে, এই স্নায়ুতন্ত্রে কি কি আছে, অ্যাসিটাইলকোলিন খুবই পরিচিত একটা নিউরোট্রান্সমিটার। তারপর হচ্ছে অ্যাড্রিনালিন আছে। এই যে আমাদের এই যে কয়টা আছে তার মধ্যে অ্যাসিটাইলকোলিন সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার। রাসায়নিক গঠনের উপর 4 প্রকার আছে, যেমন ধরেন অ্যাসিটাইলকোলিন আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, বায়োজেনিক অ্যামাইন বলা হয়, নিউরোপেপটাইড। এগুলো হচ্ছে রাসায়নিক গঠনের উপর, অর্থাৎ এরা কি কোন ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে সেগুলোর উপরেই এই নিউরোট্রান্সমিটার গুলোকে ভাগ করা হয়েছে গঠনের উপরে। এখন আসলে সিনাপস। সিনাপস শব্দের অর্থ আসলে হচ্ছে হাত মেলানো, বন্ধুত্ব। অর্থাৎ এই জায়গাটাতে এসে দেখা যাচ্ছে একটা স্নায়ু হয়তো পেশির সাথে বা গ্রন্থির সাথে বা অন্য একটি স্নায়ুর সাথে মিলিত হচ্ছে, এটাই হচ্ছে সিনাপস। এই অংশটাকে বলা হচ্ছে সিনাপস। তবে একদম যে দুইটা স্নায়ু এখানে একদম মিলিত হয়ে যাচ্ছে সেরকম না। এখানে স্নায়ুটা কি হচ্ছে, স্নায়ুটা একটু ফাঁক থেকে যায়, যেটাকে আমরা বলছি সিনাপটিক ক্লেফট, যেটাকে আমরা বলছি এই যে সিনাপটিক ক্লেফট বলছি। এখন আসো আমরা দেখি কি কি আছে একটা সিনাপসের মধ্যে, কি কি গঠনটা আমরা একটু দেখি। সিনাপসের যেই মানে সিনাপস অভিমুখী যে স্নায়ু উদ্দীপনা বহনকারী যে স্নায়ুটা থাকবে, অর্থাৎ স্নায়ু উদ্দীপনা বহন যে স্নায়ুটা করছে সেই স্নায়ুর যে যে সিনাপসটা যে অংশটা ওই যে সিনাপসের কাছে থাকবে, যে কোষটা থাকবে সেটাকে আমরা বলছি প্রি সিনাপটিক। অর্থাৎ সিনাপসের আগের কোষটা সেটা হচ্ছে প্রি সিনাপটিক। এখানে হচ্ছে এটা হচ্ছে প্রি সিনাপটিক কোষ। এবং এখানে দেখো নিউরো ট্রান্সমিটার বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টার, এটা হচ্ছে ট্রান্সপোর্ট করার জন্য বিভিন্ন চ্যানেল আছে। এখানে কতগুলো গেট, চ্যানেল গুলো মানে গেট, আর এখানে সেমিনাল ভেসিকল আছে। এই সেমিনাল ভেসিকলের মধ্যে কিন্তু কি আছে, সেমিনাল ভেসিকল কিন্তু বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার পদার্থ ধারণ করছে। এরপরে দেখো আর কি আছে, এই যে এটা হচ্ছে পোস্ট যে সিনাপটিক, পোস্ট সিনাপটিক অংশটা, পোস্ট সিনাপটিক অংশটা দেখতে আমরা এখানে একটু দেখা যাচ্ছে। তারপরে এখানে হচ্ছে রিসেপ্টর থাকবে, যে রিসেপ্টরটা এখান থেকে যে অ্যাসিটাইলকোলিনটা আসছে সেই অ্যাসিটাইলকোলিনের সাথে সংযুক্ত হচ্ছে। পুরো সিনাপটিক মেমব্রেন বৃহৎ কতগুলো প্রোটিন থাকে এবং অসংখ্য চ্যানেল থাকে এবং বিভিন্ন ধরনের ছিদ্র। এখানে চ্যানেল বা যে বৃহৎ অণুগুলো থাকে আসলে এগুলো সব রিসেপ্টর, যাতে এখান থেকে কি হয়, এখানে এখান থেকে যে অণুগুলো আসছে, অ্যাসিটাইলকোলিনের যে অণুগুলো আসছে সিনাপটিক ক্লেফট অতিক্রম করে, সেগুলো এটার মধ্যে দিয়ে আয়ন গুলোকে কি করে, আয়ন গেট গুলোর মধ্যে দিয়ে প্রবেশ করে, অর্থাৎ স্নায়ু উদ্দীপনাটা বাহিত হয়। সিনাপস বিভিন্ন ধরনের সিনাপসের যে প্রকারভেদ, এটা হচ্ছে সিনাপসের সাংগঠনিক যে অর্গানাইজেশন, সাংগঠনিক অর্গানাইজেশনের উপর ভিত্তি করে সিনাপসকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন ধরো এক্সোডেন্ড্রিটিক, এক্সোডেন্ড্রাইটিক। এক্সোডেন্ড্রাইটিকটা হচ্ছে দেখো একটা সিনাপসের অ্যাক্সনটা অন্য সিনাপসের
অন্য স্নায়ুকোষের, আসলে একটা স্নায়ুকোষের অ্যাক্সন অন্য স্নায়ুকোষের নিউরনের কোষ, মানে নিউরনের ডেনড্রাইটের সাথে ডেনড্রাইটের সাথে মিলে এখানে কি করছে, সিনাপস গঠন করছে। আবার এক্সোসোমাটিক, এক্সোসোমাটিক হচ্ছে যেখানে একটা নিউরনের অ্যাক্সনটা অন্য নিউরনের সোমা বা কোষদেহের সাথে মিলিত হয়ে সিনাপস গঠিত হচ্ছে। আর হচ্ছে এক্সো এক্সোনিক, এক্সো এক্সোনিক হচ্ছে একটি নিউরনের এক্সন এবং অন্য একটি নিউরনের এক্সন একসাথে হয়ে এখানে একটা কি হচ্ছে, সিনাপস গঠিত হচ্ছে। এরপর আসো ডেনড্রোডেনড্রাইটিক, ডেনড্রোডেনড্রাইটিকের মধ্যে কি হচ্ছে, ডেনড্রোডেনড্রাইটিকের মধ্যে দুইটা ডেনড্রাইট কিন্তু কি হচ্ছে, পাশাপাশি আসছে, এখানে একটা সিনাপস গঠিত হয়েছে। আবার আহ মানে অন্য একজন যে সিনাপস গুলো আসলে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের হচ্ছে সেরকম, সবসময় যে স্নায়ুকোষের সাথে হচ্ছে সেরকম না। এখানে দেখা যাচ্ছে আসলে সিনাপসটা যেমন ধরো নিউরোমাস্কুলার জাংশন আমরা পড়েছি, অর্থাৎ পেশি কোষের সাথে কঙ্কাল পেশির সাথে তার একটা সংযোগ হয়েছে, সংযোগ আছে, সিনাপস আছে। আবার বিভিন্ন গ্ল্যান্ডুলার, নিউরো গ্ল্যান্ডুলার অংশের সাথেও কিন্তু কি হয়, সিনাপস গঠন করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরেক, মানে এই যে সিনাপসটা আমরা এখানে দেখা যাচ্ছে এই যে একটা নিউরন অন্য একটা নিউরনের সাথে এখানে একটা কি সিনাপস গঠিত হয়েছে। ঠিক তেমনি আমরা যেটা পড়েছিলাম নিউরোমাস্কুলার জাংশনটা স্কেলটন মাসল ফাইবারের সাথে এটা গঠিত হয়েছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে যে গ্ল্যান্ড সেল গুলো বা গ্রন্থি কোষ আছে, নিউরোগ্ল্যান্ডুলার সিনাপসটা এখানে যে গ্ল্যান্ড কোষের সাথে সিনাপসে সংযুক্ত হয়ে এখানে যে সিনাপটিক নবগুলো সংযুক্ত হয়ে এখানে একটা কি সিনাপস গঠিত হয়েছে। আমরা একদম শেষ পর্যায়ে